প্রিয় শিক্ষার্থী, বেঙ্গলি ক্লাসরুম চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। লৌকিক সাহিত্যের নানা দিক প্রথম পর্ব যারা যারা দেখে নিয়েছো তাদের জন্য দ্বিতীয় পর্ব বোঝা খুব সহজ হবে। দ্বিতীয় পর্বে আমরা জানব লোককথার সংজ্ঞা, লোককথার বিভিন্ন বৈশিষ্ট্য আর লোককথার বিভিন্ন শাখা। যারা যারা প্রথম পর্ব দেখে নাওনি তারা অবশ্যই দেখে নিও। আই বাটনে আমি লিঙ্কও দিয়ে দিচ্ছি, ডেসক্রিপশন বক্সেও আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, না হলে তোমাদের বুঝতে অসুবিধা হবে। প্রথম পর্বে আমরা লৌকিক সাহিত্যের নানা দিকের একটা প্রাথমিক ধারণা দেওয়ার চেষ্টা করেছি। দ্বিতীয় পর্বে আমরা লোককথা সম্পর্কে জানব। লোককথা বলতে কি বোঝায়? জাতির অভিজ্ঞতা, আত্মানুসন্ধান, গৌরব বোধ, স্বদেশ চেতনা, গভীর বেদনা, স্বপ্ন ও স্বপ্নভঙ্গের ইতিহাস, অবিশ্বাস্য ও অলৌকিক কল্পনা, স্মৃতি ও স্বপ্নকে মিলিয়ে শ্রুতিনির্ভর কথা সাহিত্যের মৌখিক ধারাটিকেই বলা হয় লোককথা। প্রাগৈতিহাসিক সময় থেকে আজ পর্যন্ত আমাদের লোকশিল্পীদের যাবতীয় কাহিনীমূলক রচনাই এই লোককথার অন্তর্গত। লোককথা নামক লোকসাহিত্যের ধারাটি বিভিন্ন শ্রেণীতে বিভক্ত, যথা রূপকথা, উপকথা, পশুকথা, নীতিকথা, ব্রতকথা, পুরাণ কথা, লোকশ্রুতি, বীর কাহিনী বা কিংবদন্তি ও পরিকথা। লোককথার যে সকল বৈশিষ্ট্য পরিলক্ষিত হয় সেগুলি জেনে নেওয়া যাক। লোককথার আদিম সমাজের সঙ্গে প্রকৃতির অত্যন্ত নিবিড় সম্পর্ক পরিলক্ষিত হয়। সর্বপ্রাণবাদ অর্থাৎ সব বিন্দুতে প্রাণের অস্তিত্ব, পশুত্বে দেবত্ব আরোপ ইত্যাদি লোককথার একটি বৈশিষ্ট্য। 3. লোককথায় জীবজন্তুর চরিত্রে মানব চরিত্রের আরোপ লক্ষ্য করা যায়। মানুষের সামাজিক আচার আচরণ, আশা আকাঙ্ক্ষা, ক্ষুদ্রতা, হীনতা, বীরত্ব, বুদ্ধি সবই যেন পশু পাখির প্রতীকে প্রকাশিত। আমরা এগুলো উদাহরণ সহযোগে পরবর্তীকালে আলোচনা করব। এবং আধুনিক সাহিত্য, মধ্যযুগে আধুনিককালে এই মানব চরিত্রের আরোপ পশু চরিত্রে বহু ক্ষেত্রে কিন্তু দেখা গেছে। ওই শুরু, লোককথায় এই শুরু, তারপরে কিন্তু কন্টিনিউ প্রসেসে এগিয়ে গেছে। সাহিত্যকে তো বহমান নদীর সঙ্গে তুলনা করা হয়। যেমন তোমরা মধ্যযুগে ওই একটা টেক্সট পড়েছিলে ক্লাস 9-এর প্রথম টেক্সট, কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি। সেই চণ্ডীমঙ্গল বা অম্বিকামঙ্গল কাব্যে একটি কবিতা আছে, পশুগণের ক্রন্দন। কি অপূর্ব সৃষ্টি করেছেন সেখানে সাহিত্যিক, যে পশুরা কান্না করছে, তাদের দুঃখ যন্ত্রণার কথা বলছে, যে কালকেতুর জন্য তারা বন জঙ্গলে থাকতে পারছে না, প্রচুর পশু মারা গেছে। আসলে কি এটা পশুদেরই কান্না? পশুরা কি এরকম কথা বলতে পারে? মানুষ কথা বলছে পশুদের আড়ালে। এই যে পশুদের মধ্যে মানবের আরোপ কাব্যটিকে এক অন্য মাত্রা দান করেছে। সাহিত্য সমাজের দর্পণ, সমাজে যা ঘটে সাহিত্যে তার প্রতিফলন লক্ষ্য করা যায়, এখানেও তাই। মানুষের ওপর চলেছে নির্মম অত্যাচার, শাসকের রাজনীতি পরিণত হয়েছে রণনীতিতে। কি অসাধারণভাবে ফুটিয়ে তুললেন কবি মুকুন্দ চক্রবর্তী। লোকসাহিত্যে প্রচুর উদাহরণ রয়েছে। কিভাবে লোকসাহিত্য আর প্রকৃতি, মানুষ নিবিড় সম্পর্ক, এবার সেটা বোঝা গেল। সর্বপ্রাণবাদ বোঝা গেল, সব কিছুর মধ্যে প্রাণ রয়েছে। এবার 4 নম্বর, প্রথম 3টে বোঝা গেল। অত্যন্ত প্রাচীন ও ঐতিহ্যপূর্ণ হলেও লোককথায় কল্পনা ও অলৌকিকতার অবস্থান বেশি। অলৌকিক বিষয়, বাস্তবে লৌকিকের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, অলৌকিক প্রচুর রয়েছে। 5. লোককথা শিশু মনের কল্পনাতে এক স্বপ্নময় মনোরম পরিবেশ সৃষ্টি করে। শিশু মনের যে কল্পনা, সেখানে এক স্বপ্নময় মনোরম পরিবেশ সৃষ্টি করে লোককথা। 6. লোককথায় সঙ্গে মানুষের বিশ্বাস ও সংস্কারের এক
নিবিড় যোগ বর্তমান। মানুষের বিশ্বাস আর লোককথা ওতপ্রোতভাবে জড়িত। গ্রামগঞ্জের প্রচুর মানুষের যে বিশ্বাস, সেটাও লোককথায় প্রচুর পরিমাণে ফুটে উঠেছে। সংস্কার দীর্ঘদিন ধরে চলে আসছে। মানুষই তো রচনা করছে, এক মৌখিক সাহিত্য, সেখানে কেন সংস্কার আসবে না? অবশ্যই আসবে। 6 হয়ে গেল। 7, লোক ছোট ছোট কাহিনীতে হাসি, তামাশা, চুটকি, রঙ্গরসিকতার প্রকাশও পাওয়া যায়। 8, লোককথা শ্রুতি ও স্মৃতি নির্ভর। পরবর্তীকালে তো বহু মানুষ, অধ্যাপক, গবেষক এগিয়ে আসলেন, লোককথার লিখিত রূপ তৈরি হলো। তার আগে পর্যন্ত সে তো শ্রুতি ও স্মৃতি নির্ভর ছিল। লোককথা থেকে একটা প্রশ্ন খুব আসে, লোককথার শাখা ব্রতকথা সম্পর্কে আলোচনা করো। লোককথার বিভিন্ন রয়েছে, যেমন ব্রতকথা আলোচনা করবার আগে আসি যেসব গল্পে জীবজন্তু, পশু পাখি প্রধান, ইংরেজি তাদের অ্যানিম্যাল টেল বলা হয়, আদিম সমাজের সঙ্গে প্রকৃতির অত্যন্ত নিবিড় সম্পর্ক ছিল বলেই লোককথার সমস্ত শাখার মধ্যে এই ধারাটি সর্বপ্রধান। সর্বপ্রাণবাদ লক্ষ্য করা যায়। লোককথার প্রধান আরেকটি শাখা হলো রূপকথা। সচরাচর এদের আয়তন দীর্ঘ, বিভিন্ন বিষয়, শাখা কাহিনী সমাহারে জটিল, সম্পূর্ণ অবাস্তব ও স্বপ্নীল পরিবেশে অনির্দিষ্ট স্থান ও অস্পষ্ট কল্পিত চরিত্র অবলম্বনে অসম্ভব ও অবিশ্বাস্য সব রোমাঞ্চকর ঘটনাই এইসব কাহিনীর উপজীব্য। লোককথার আরও একটি শাখা হলো নোভেলা। বাংলায় একে রোমাঞ্চ কথা বলা যায়। লোককথার আরও একটি উল্লেখযোগ্য শাখা বীর কথা বা হিরোটেল। একটিমাত্র কেন্দ্রীয় দুঃসাহসী ও অলৌকিক শক্তি সম্পন্ন বীর চরিত্রকে অবলম্বন করে একাধিক কাহিনী তৈরি হলে তাকে বীর গাথা বলা যায়। হারকিউলিস বা থিসিয়াসের গ্রিক কাহিনী বা সংস্কৃত বেতাল পঞ্চবিংশতির বিক্রমাদিত্যের কাহিনী বীরকথার উদাহরণ। লোককথার একটি বিশিষ্ট শাখা পুরাণ কথা। ইংরাজি মিথ শব্দের প্রতিশব্দ হিসেবে লোকপুরাণ, লৌকিক পুরাকাহিনী, পুরাণ কথা প্রভৃতির অবতারণা ঘটেছে। এর মধ্যে থেকে যেটা খুব পরীক্ষায় আসে সেটা কিন্তু অবশ্যই ব্রতকথা। তাহলে ব্রতকথা সম্পর্কে আগে জেনে নিই। লোককথার এই বিভাগটি ভারতীয় ঐতিহ্যের নিজস্ব সৃষ্টি, বিশেষ করে বললে বাঙালির নিজস্ব সাংস্কৃতিক সম্পদ। বাংলা ব্রতকথায় যে আচার অনুষ্ঠানের উল্লেখ রয়েছে তার নিদর্শন পৃথিবীর বহু লোকসমাজ ও আদি জনজাতির মধ্যেই পাওয়া যাবে, কিন্তু বাংলা ব্রতকথার মধ্যে আনুষঙ্গিক এমন কাহিনী বিন্যাস আর কোথাও পাওয়া যায়নি। বাঙালির একান্ত ও নিজস্ব ঐহিক ধর্মবোধ যে ব্রতকথায় আচার অনুষ্ঠানের উল্লেখ রয়েছে তার নিদর্শন পৃথিবীর বহু লোকসমাজ ও আদিম জনজাতির মধ্যেই পাওয়া যাবে, কিন্তু বাংলা ব্রতকথার মধ্যে আনুষঙ্গিক এমন কাহিনী বিন্যাস আর কোথাও পাওয়া যায়নি। বাঙালির একান্ত নিজস্ব ঐহিক ধর্মবোধ থেকে ব্রতকথার আচার অনুষ্ঠানের জন্ম, আর তাকে ঘিরেই সরস অথচ মরমী কাহিনীর উৎসার ঘটেছে। ব্রতের মধ্যে বাঙালি নারী পারত্রিক কল্যাণ চাননি, অদেখা সুদূরের স্বর্গবাস আকাঙ্ক্ষা করেননি। তিনি চেয়েছেন অভাবহীন সংসার, স্বামীপুত্রের অক্ষয় আয়ু, সিঁদুর রেখা অক্ষয় থাক, গায়ের মঙ্গল এবং সর্বোপরি অনলমঙ্গল কাব্যের সেই বিখ্যাত লাইন, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। তাহলে ব্রতকথার মূল উপজীব্য বিষয়টা বোঝা গেল, সকলেই মিলে খেয়ে পড়ে বেঁচে থাকা, আর কিচ্ছু না। ব্রতের কাহিনীর কতগুলো বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়, সেগুলো একটু জেনে নিই। 1, মনোবাঞ্ছা পূরণ ব্রতকথার মূল কথা। 2, দেবদেবীর মাহাত্ম্য কীর্তনই ব্রতকথার মূল বিষয়। এই দেবদেবীর কতটা মহৎ তার মাহাত্ম্য কীর্তন হচ্ছে। আর মোদ্দা কথা কি, নিজের মনে যে বাঞ্ছা বা আকাঙ্ক্ষা আছে সেটা পূরণ হোক। 3 নম্বর জেনে নিই, আদিম জীবনযাত্রার চিত্র ব্রতকথায় প্রতিফলিত হয়। 4, ব্রতী বিপদে পড়লে দেবতা তাকে উদ্ধার করে ও তার ফলে দেবতার পূজা প্রচারিত হয়। 5 নম্বর, ব্রতকথাগুলিকে ভিত্তি করেই মূলত মঙ্গল কাব্যগুলির সৃষ্টি হয়েছে। 6,
গার্হস্থ্য সুখ সমৃদ্ধির সন্ধানেই ব্রতের অন্যতম লক্ষ্য। 7. ব্রতের কাহিনীতে 2 ধরনের দেবতা রয়েছেন, শান্ত শিষ্ট ভালো মানুষ দেবতা ও হৃষ্ট দেবতা, যিনি অবহেলা সহ্য করতে পারেন না কিন্তু প্রসন্ন হলে মানুষের উপকার করেন। 8. 2 ধরনের ব্রত আছে, শাস্ত্রীয় ব্রত ও মেয়েলি ব্রত। শাস্ত্রীয় ব্রত, এই ব্রতগুলিতে দেবতার কথা আছে, কিন্তু তারা শাস্ত্রীয় দেবতা নন, লৌকিক দেবতা। শাস্ত্রীয় দেবতার নাম কোনো কোনো ব্রত থাকলেও তাদের আচার আচরণ শাস্ত্রসম্মত নয়, পুরোপুরি লৌকিক। হিন্দু পুরাণে দেবদেবীর কোনো মাহাত্ম্য কীর্তন এর মধ্যে করা হয়নি। বাংলার কয়েকটি উল্লেখযোগ্য ব্রতকথার নামও পরীক্ষা চায়। এখান থেকে ছোট প্রশ্ন আসে, অবশ্যই কুটে কুটে পড়বে, তোমাদের সুবিধা হবে। জয় মঙ্গলবার, বসুন্ধরা ব্রত, সেজুতি ব্রত, পুণ্যিপুকুর ব্রত, যেটা তোমরা ক্লাস 8-এ পড়েছিলে, তারা একটুখানি মনে করে দেখো পথের পাঁচালী টেক্সটে। হরিচরণ ব্রত, চাপড়া ষষ্ঠী, শীতলা ষষ্ঠী, অশোক ষষ্ঠী, মঙ্গলচণ্ডী ইত্যাদি। পরবর্তীকালের বিভিন্ন সাহিত্যেও ব্রতকথাগুলির উল্লেখ পাওয়া যায়। অবনীন্দ্রনাথ ঠাকুর এই ব্রতকথা একে কেন্দ্র করেই লিখেছেন বাংলার ব্রত। নিম্নে কতগুলি ব্রতকথার উল্লেখ করা হলো। পুণ্যিপুকুর ব্রত, বৈশাখ মাসে পুকুরের জল যাতে না শুকোয়, গাছ যাতে না মরে, তার জন্য কৃত্রিম পুকুর কেটে তার মধ্যে বেলের ডাল পুঁতে ডালটিকে মালা দিয়ে জড়িয়ে দেওয়া হয় ও পুকুরের চারিদিকে ফুল দিয়ে সাজানো হয়। পুণ্যিপুকুর পুষ্পমালা, কে পূজে রে দুপুরবেলা, আমি সতী লীলাবতী, ভাইয়ের বোন ভাগ্যবতী। সেজুতি ব্রত, একটি বিখ্যাত সেজুতি ব্রত, দেখে নাও। আমরা পুজো করি পিটুলির চিরুনি, আমাদের হয় যেন সোনার চিরুনি। আমরা পূজা করি পিটুলি বালা, আমাদের হয় যেন সোনার বালা। মনোবাসনা পূর্ণ বৈশিষ্ট্য বলেছিলাম, মনে করে দেখো। মনের আকাঙ্ক্ষা ও ইচ্ছার প্রকাশ ঘটেছে এই ব্রত কথার মধ্য দিয়ে। বসুন্ধরা ব্রত, বসুন্ধরা ব্রততে বৃষ্টির কামনায় আলপনা আঁকা ঘট ফুটো করে বৃষ্টির অনুকরণে গাছের মাথায় জল দেওয়া হয়। ব্রতকথা থেকে যে প্রশ্নগুলো আসে সেগুলো মোটামুটি আলোচনা করা হলো। এবার ছোট প্রশ্নের জন্য তোমাদের যে পাঠ্য অংশটুকু আছে লৌকিক সাহিত্যের নানা দিক, 5ম অধ্যায়, ওটা একটু নিজেরা একবার রিডিং দিয়ে নিও, আশা করি অসুবিধা হবে না। ভালো থেকো, দেখা হচ্ছে লৌকিক সাহিত্যের নানা দিকের অন্য ভিডিওগুলোতে। নমস্কার বন্ধুরা, এসে গেছি আমি সোনু। আশা করি তোমাদের ভিডিওটা খুবই ভালো লেগেছে। এরকম ভিডিও যদি আরও দেখতে চাও তাহলে সাবস্ক্রাইব করো, যাতে রোজ আমার সঙ্গে তোমরা দেখা করতে পারো। আর হ্যাঁ, লাইক করতে কিন্তু ভুলো না, আর অবশ্যই নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করো।